সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই তোমরা ভালো আছো। কেসিপিএসসির অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা রসায়ন বিজ্ঞানের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে পড়ব। বিগত যে ক্লাসটি নিয়েছিলাম তারই ধারাবাহিকতায় আমরা আজকের ক্লাসটিও নেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রথমে আমরা জেনে নেই আজকের ক্লাসের শিখন ফলগুলো। কি কি বিষয় আমরা আজকের ক্লাস থেকে জানতে পারব। দেখো, শিখন ফলে প্রথমে আমরা নাইট্রেশন বিক্রিয়া কাকে বলতে পারবো, নাইট্রেশন বিক্রিয়া ক্রিয়া কৌশল শিখতে পারবো, নাইট্রেশন বিক্রিয়ার গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করার কারণ জানতে পারবো, নাইট্রেটিং বিকারক কি তা জানতে পারবো, অপসারণ বিক্রিয়া কাকে বলে তা জানব, E1 অর্থাৎ ইউনিমলিকুলার এলিমিনেশন রিঅ্যাকশান, যাকে সহজে আমরা E1 অপসারণ বিক্রিয়া বলে তা জানতে পারবো, E1 অপসারণ বিক্রিয়া ক্রিয়া কৌশল জানতে পারবো, সাইজেভ নীতি কি তা জানব, ওজোনোলাইসিস বিক্রিয়া কাকে বলে তা শিখব, ওজোনোলাইসিস বিক্রিয়ায় জিঙ্কের ব্যবহার করা হয় কেন তাও জানতে পারবো। সর্বশেষ তোমাদের জন্য একটি বাড়ির কাজ থাকবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আসা যাক প্রথমেই নাইট্রেশন বিক্রিয়া কাকে বলে বা নাইট্রেশন বিক্রিয়া কি। দেখো, তোমাদের বিষয়টি সহজে বোঝানোর জন্য আমি একটি বিক্রিয়া এখানে দিলাম। অর্থাৎ গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বেনজিনের সাথে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটিয়ে বেনজিন বলয় হতে একটি হাইড্রোজেন পরমাণু একটি নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে নাইট্রোবেনজিন উৎপন্ন হওয়ার বিক্রিয়াটিকে বলা হয় নাইট্রেশন বিক্রিয়া। অর্থাৎ যে বিক্রিয়ায় গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বেনজিনের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে নাইট্রোবেনজিন উৎপন্ন হয় তাকেই আমরা নাইট্রেশন বিক্রিয়া বলে থাকি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা নাইট্রেশন বিক্রিয়া কাকে বলে তা জানলাম। এ পর্যায়ে আমরা শিখব নাইট্রেশন বিক্রিয়ার ক্রিয়া কৌশল। অর্থাৎ নাইট্রেশন বিক্রিয়াটা শুরু থেকে কিভাবে এটা শেষ হয় তার প্রতিটি ধাপ আমরা দেখাবো। এই প্রতিটি ধাপ দেখানোটাকেই বলা হয় একটা বিক্রিয়ার ক্রিয়া কৌশল। এই নাইট্রেশন বিক্রিয়া ক্রিয়া কৌশল মূলত ইলেকট্রোফাইল থেকে শুরু হয়ে প্রোটন অপসারণ পর্যন্ত তিনটি ধাপে শেষ হয়। প্রথম ধাপে বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল সৃষ্টি হয়ে কিভাবে সৃষ্টি হয়, গাঢ় নাইট্রিক অ্যাসিড গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে নাইট্রোনিয়াম আয়ন, যা ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে, উৎপন্ন হয়, সাথে পানি উৎপন্ন হয় এবং হাইড্রোজেন সালফেট আয়ন বা বাইসালফেট আয়ন নিউক্লিওফাইল হিসেবে কাজ করে থাকে। দ্বিতীয় ধাপে এই নাইট্রোনিয়াম আয়নটা বেনজিন বলয়ের সাথে যখন যুক্ত হয়, তখন বেনজিন বলয়ের এই পাই ইলেকট্রনগুলো ভেঙে যেয়ে এখানে একটা সিগমা জটিল আয়ন বা সিগমা কমপ্লেক্স সৃষ্টি হয়। পরবর্তীতে সর্বশেষ ধাপে সিগমা জটিল আয়নটি প্রথম ধাপে যে নিউক্লিওফাইল উৎপন্ন হয়েছিল হাইড্রোজেন সালফেট আয়ন, ওই হাইড্রোজেন সালফেট আয়নের সাথে যুক্ত হয়ে প্রোটন অপসারণ হয়, ফলে সালফিউরিক অ্যাসিড আমরা আবার ফেরত পাই। নাইট্রোনিয়াম মূলকটি বেনজিন বলয়ে প্রবেশ করে, অর্থাৎ নাইট্রোবেনজিন উৎপন্ন হয়। এভাবে ইলেকট্রোফাইল সৃষ্টি থেকে নাইট্রোবেনজিন
উৎপন্ন হওয়া পর্যন্ত এই সমস্ত বিক্রিয়া তিনটিকে একসাথে বলা হয় নাইট্রেশন বিক্রিয়ার ক্রিয়া কৌশল। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা নাইট্রেশন বিক্রিয়ার ক্রিয়া কৌশল আমরা শিখতে পেলাম। এ পর্যায়ে আমরা শিখব নাইট্রেটিং বিকারক কি, বা নাইট্রেটিং বিকারক কাকে বলে। নাইট্রেটিং বিকারক কাকে বলে আমরা এখন শিখব। অর্থাৎ যেসব বিকারকের সাহায্যে বেনজিনের নাইট্রেশন করা হয়ে থাকে সেসব বিকারককে নাইট্রেটিং বিকারক বলা হয়। এর মধ্যে নাইট্রেটিং বিকারকের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাইট্রেটিং বিকারক হচ্ছে গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের 1:1 এর মিশ্রণ, অর্থাৎ সমায়তনের মিশ্রণ। এছাড়াও নাইট্রেটিং বিকারক হিসাবে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ ব্যবহার করা যায়। আবার নাইট্রেটিং বিকারক হিসাবে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড এবং ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের মিশ্রণও ব্যবহার করা যায়। অর্থাৎ নাইট্রেটিং বিকারক হচ্ছে যেসব বিকারকের সাহায্যে বেনজিনের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে নাইট্রোবেনজিন উৎপন্ন করা যায় সেসব বিকারককেই বলা হয়ে থাকে নাইট্রেটিং বিকারক। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা শিখলাম নাইট্রেশন বিক্রিয়া সম্পর্কিত প্রয়োজনীয় বিষয়গুলো। এখন আমরা শিখব অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়া কাকে বলে, অপসারণ বিক্রিয়ার ক্রিয়া কৌশল। আমি এই অপসারণ বিক্রিয়া বোঝার জন্য প্রথমেই তোমাদেরকে একটি বিক্রিয়া দেখাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডে একটি বিক্রিয়া লক্ষ্য করো। বিক্রিয়ায় বিক্রিয়ক হিসাবে আছে 1-ক্লোরোপ্রোপেন। বিক্রিয়া করছে অ্যালকোহলীয় মাধ্যমে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে। বিক্রিয়ায় উৎপন্ন হলো প্রোপিন, পটাশিয়াম ক্লোরাইড এবং পানি। বিক্রিয়াটি কিভাবে ঘটলো তা দেখো। 1-ক্লোরোপ্রোপেন এটি একটি অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডে হ্যালোজেন গ্রুপটি যে কার্বনে আছে সেই কার্বনকে বলা হয় আলফা কার্বন। সন্নিহিত যে কার্বনটি আছে তাকে বলা হয় বিটা কার্বন। অ্যালকোহলীয় মাধ্যমে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন 1-ক্লোরোপ্রোপেন বিক্রিয়ায় অংশ নেয় তখন
আলফা কার্বনের হ্যালোজেন এবং বিটা কার্বন হতে একটি হাইড্রোজেন, এই দুটি মিলে হাইড্রোজেন হ্যালাইড হিসেবে 1-ক্লোরোপ্রোপেন হতে অপসারিত হয়, যে কারণে এই বিক্রিয়াটিকে অপসারণ বিক্রিয়া বলা হয়। সেক্ষেত্রে ক্লোরিন কার্বন সিগমা বন্ধন এবং এই কার্বনের সাথে একটি হাইড্রোজেন সিগমা বন্ধন, এই দুটি সিগমা বন্ধন মিলিত হয়ে আলফা এবং বিটা কার্বন দুটির মধ্যে একটি পাই বন্ধন সৃষ্টি হয়। অর্থাৎ অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে দুটি সিগমা বন্ধনের বদৌলতে একটি পাই বন্ধন সৃষ্টি হয়। তাহলে আমরা অপসারণ বিক্রিয়া কাকে বলে তা আমরা শিখে নেই। অ্যালকোহলীয় মাধ্যমে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ার ফলে অ্যালকাইল হ্যালাইডের আলফা কার্বনের হ্যালোজেন এবং বিটা কার্বনের হাইড্রোজেন হতে হাইড্রোজেন হ্যালাইড অপসারণের মাধ্যমে অ্যালকিন উৎপন্ন হওয়ার যে বিক্রিয়া, সেই বিক্রিয়াটিকেই বলা হয় অপসারণ বিক্রিয়া। অর্থাৎ সহজভাবে অ্যালকোহলীয় মাধ্যমে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া ঘটিয়ে অ্যালকিন উৎপন্ন করা, অর্থাৎ সম্পৃক্ত যৌগ অসম্পৃক্ত যৌগে পরিণত করার যে বিক্রিয়া, সেই বিক্রিয়াটিকে বলা হয় অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়ার মাধ্যমে সম্পৃক্ত যৌগ অসম্পৃক্ত হয়, আবার অসম্পৃক্ত যৌগের অসম্পৃক্ততার মাত্রা বৃদ্ধি পায়। সেটি কীরকম? অর্থাৎ যদি দ্বিবন্ধন থাকে পরবর্তীতে ত্রিবন্ধন সৃষ্টি হবে, এভাবে অসম্পৃক্ততার মাত্রা বৃদ্ধি পায়। আর এই ধরনের বিক্রিয়াগুলিকে বলা হয় অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়া মূলত যৌথ বিক্রিয়ার বিপরীত হয়ে থাকে। অর্থাৎ যৌথ বিক্রিয়ায় দুটি বিক্রিয়ক মিলে একটি উৎপাদ তৈরি হয়, আর অপসারণ বিক্রিয়ায় দুটি বিক্রিয়ক হতে একাধিক উৎপাদ তৈরি হয়, যে কারণে বলা হয় অপসারণ বিক্রিয়াটি হচ্ছে যৌথ বিক্রিয়ার বিপরীত। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা অপসারণ বিক্রিয়ার ক্রিয়া কৌশল শিখব। এর পূর্বে জেনে নিব অপসারণ বিক্রিয়াটা প্রধানত দু প্রকার, একটি হচ্ছে E1 বিক্রিয়া, অপরটি হচ্ছে E2 বিক্রিয়া। এখানে আমরা E1 বিক্রিয়াটা আজকে আলোচনায় আসছে। E1 এবং E2 কাকে বলে তা বলে দিচ্ছে এখান থেকে। E1 হচ্ছে ইউনিমলিকুলার এলিমিনেশন রিঅ্যাকশন, অর্থাৎ এক আণবিক অপসারণ বিক্রিয়া। যে সকল বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপে শুধুমাত্র বিক্রিয়ক অণু অংশগ্রহণ করে থাকে, সেসব অপসারণ বিক্রিয়াকে E1 অপসারণ বিক্রিয়া বলা হয়ে থাকে। E1 অপসারণ বিক্রিয়াটি দুটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপটিকে বলা হয় বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ। দ্বিতীয় ধাপটি উৎপাদে পরিণত হওয়ার ধাপ। প্রথম ধাপটি খুব ধীর গতি সম্পন্ন, দ্বিতীয় ধাপটি খুব ফাস্ট বা দ্রুত গতি সম্পন্ন হয়। আমরা এখন অপসারণ বিক্রিয়ার ক্রিয়া কৌশল দেখব।
শিক্ষার্থীবৃন্দ, আমরা অপসারণ বিক্রিয়ার ক্রিয়া কৌশলের প্রথম ধাপটি হচ্ছে ধীর গতি সম্পন্ন। প্রথম ধাপে আলফা কার্বন এবং হ্যালোজেনের মধ্যে সিগমা বন্ধনের বিষম ভাঙ্গন দেখা যায়। এই বিষম ভাঙ্গনের ফলে হ্যালোজেন গ্রুপটি, এটাকে লিভিং গ্রুপ বলা হয়, লিভিং গ্রুপটি অ্যানায়ন রূপে পৃথক হয়, অপসারিত হয়। ফলে এই আলফা কার্বনটি ধনাত্মক আধানযুক্ত হয়ে পড়ে। ফলে সমস্ত গ্রুপটি একটি কার্বোক্যাটায়নে পরিণত হয়, অর্থাৎ কার্বনিয়াম আয়ন উৎপন্ন হয়। এই ধাপটি ধীর গতি সম্পন্ন, অর্থাৎ অপসারণ বিক্রিয়ার প্রথম ধাপটি হচ্ছে কার্বোক্যাটায়ন সৃষ্টি বা কার্বনিয়াম আয়নের সৃষ্টি। দ্বিতীয় ধাপটি অ্যালকোহলীয় মাধ্যমে পটাশিয়াম হাইড্রোক্সাইড এখানে দ্রাবক হিসাবে আসে। দ্রাবককে বি দিয়ে প্রকাশ করা হলো। এই বি দ্রাবকটি, এই বিটা কার্বন, আলফা কার্বনে ধনাত্মক আধান সৃষ্টি হয়েছে এবং পাশের কার্বন হতে যে হাইড্রোজেনটি আছে, প্রোটনটি আছে, সেই প্রোটনটি এই দ্রাবক দ্বারা অপসারিত হয়। এই বি দ্রাবকটির সাথে প্রোটন যুক্ত হয়, আর এই বিটা কার্বনের মুক্ত ইলেকট্রন যুগল, বিটা কার্বনের মুক্ত ইলেকট্রন যুগল আলফা এবং বিটা কার্বনের মধ্যে বিন্যস্ত হয়ে কার্বন কার্বনের দ্বিবন্ধনের সৃষ্টি হয়। এভাবে অ্যালকাইল হ্যালাইড হতে অ্যালকিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াটি হচ্ছে অপসারণ বিক্রিয়ার ক্রিয়া কৌশল। তাহলে শিক্ষার্থীবৃন্দ, অপসারণ বিক্রিয়া ক্রিয়া কৌশল প্রধানত দুটি ধাপে সম্পন্ন হয়। একটি হচ্ছে ধীর গতি সম্পন্ন ধাপ, যাকে আমরা বলি কার্বোক্যাটায়ন সৃষ্টি বা কার্বনিয়াম আয়নের সৃষ্টি। দ্বিতীয় ধাপটিতে প্রোটন অপসারণ ধাপ বা দ্রাবক দ্বারা আক্রমণের ধাপ। এভাবে অপসারণ বিক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যাচ্ছি সাইজেফ নীতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাইজেফ নীতিও এই অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রেই ঘটে থাকে। তবে সেই অপসারণ বিক্রিয়াটি সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রেও হবে, অথবা সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে সাইজেফ নীতিটি প্রযোজ্য। আমি একটি উদাহরণের সাহায্যে তোমাদের সাইজেফ নীতিটি শেখাচ্ছি।
শিক্ষার্থীবৃন্দ, আমরা সাইজেফ নিয়মটি শেখাচ্ছি। এখানে সেকেন্ডারি অ্যালকোহল আমরা প্রথমেই বলে নিচ্ছিলাম, সেকেন্ডারি অ্যালকোহল এবং সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে সাইজেফ নিয়মটি প্রযোজ্য। অর্থাৎ এটি একটি সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড। একটু দেখে নাও, হ্যালোজেন পরমাণুটি যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনের সাথে দুটি অ্যালকাইল মূলক, ইথাইল মূলক আর অপরেরটি এই পাশেরটি হচ্ছে মিথাইল মূলক, দুটি অ্যালকাইল মূলক যুক্ত আছে, যে কারণে এই অ্যালকাইল হ্যালাইডটি হচ্ছে একটি সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডে হ্যালোজেন পরমাণুটি যে কার্বনে যুক্ত থাকে তাকে বলা হয় আলফা কার্বন, আর তার সন্নিহিত যে দুটি কার্বন সে দুটি কার্বনকে বলা হয় বিটা কার্বন। সাইজেফ নিয়মটি বলছে অ্যালকোহলের মাধ্যমে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন অ্যালকাইল হ্যালাইডের সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া ঘটানো হয় সেক্ষেত্রে একাধিক অ্যালকিন উৎপন্ন হতে পারে, হয়ে থাকে। সেক্ষেত্রে যে অ্যালকেনটিতে অধিক শাখাযুক্ত থাকবে, অধিক শাখাযুক্ত অ্যালকেনটির শতকরা পরিমাণ বেশি হবে এবং তুলনামূলকভাবে কম শাখান্বিত অ্যালকেনটির শতকরা পরিমাণ কম হবে। এই নিয়মটিকে বলা হয় সাইজেফ নিয়ম। নিয়মটি আমরা কিভাবে বলবো তা দেখো। অ্যালকোহলীয় মাধ্যমে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ার ফলে আলফা কার্বনের হ্যালোজেন এবং সন্নিহিত দুটি বিটা কার্বন হতে হাইড্রোজেন অপসারণের মাধ্যমে একাধিক অ্যালকিন উৎপন্ন হওয়ার সময় অধিক শাখান্বিত অ্যালকিনটি, যে অ্যালকিনটি পাওয়া যাবে অ্যালকিন, সেই অ্যালকিন প্রধান উৎপাদ বা মুখ্য উৎপাদ হবে এবং কম শাখান্বিত অ্যালকিনটি গৌণ উৎপাদ বা সেকেন্ডারি উৎপাদ হবে। এই ক্ষেত্রে নিয়মটিকে আরেকটু সংক্ষিপ্ত আকারে বলা যায়, সেকেন্ডারি অ্যালকোহল অথবা সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড হতে যথাক্রমে এক অণু পানি বা এক অণু হাইড্রোজেন হ্যালাইড অপসারণের মাধ্যমে একাধিক অ্যালকিন উৎপন্ন হওয়ার ক্ষেত্রে অধিক শাখান্বিত অ্যালকিনটির শতকরা পরিমাণ বেশি হবে, কম শাখান্বিত অ্যালকিনটির শতকরা পরিমাণ কম হবে। এই নিয়মটিকে বলা হয় সাইজেফ নিয়ম। অর্থাৎ অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে অ্যালকাইল হ্যালাইড হতে অ্যালকিন উৎপন্ন হওয়ার যে নিয়ম সেই নিয়মটিকে বলা হয় সাইজেফ নিয়ম। যেমন এই বিক্রিয়ায় 2-ক্লোরোবিউটেনে দুটি আলফা কার্বন, একটি আলফা কার্বনের সাথে দুটি বিটা কার্বন আছে। মিথাইল গ্রুপের বিটা কার্বনটিতে হাইড্রোজেন আছে 3টি, আর এদিকে মিথিলিন গ্রুপের কার্বন পরমাণুতে হাইড্রোজেন আছে 2টি। কোন অ্যালকিনটি, এক্ষেত্রে কোন অ্যালকিনটির শতকরা পরিমাণ বেশি হবে তা এখন বলছি, আমরা একটু শিখে নিও মনোযোগ দিয়ে। যে বিটা কার্বনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কম থাকবে, মিথাইল গ্রুপের যে বিটা কার্বন আছে তাতে হাইড্রোজেন পরমাণু আছে 3টি, মিথিলিন গ্রুপে যে বিটা কার্বন আছে তাতে হাইড্রোজেন পরমাণু আছে 2টি। অর্থাৎ এই অপসারণ বিক্রিয়ায় যে বিটা কার্বনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কম থাকবে সেই বিটা কার্বনের একটি হাইড্রোজেন এবং আলফা কার্বনের হ্যালোজেন যুক্ত হয়ে যে হাইড্রোজেন হ্যালাইড গঠন করবে, এর ফলে যে দ্বিবন্ধনযুক্ত অ্যালকিনটি পাওয়া যাবে তা হচ্ছে প্রধান উৎপাদ, তাতে শাখা বেশি থাকে, এটি হচ্ছে প্রধান উৎপাদ। অপরদিকে যে বিটা কার্বনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বেশি থাকে সেই বিটা কার্বনের হাইড্রোজেন এবং আলফা কার্বনের হ্যালোজেন মিলে যে হাইড্রোজেন হ্যালাইড অপসারণ হবে তার মাধ্যমে যে অ্যালকেনটি তৈরি হবে তার শতকরা পরিমাণ কম হবে। অর্থাৎ বিউটিন 1 এর শতকরা পরিমাণ যদি হয় 20% আর 2 বিউটিনের শতকরা পরিমাণ হবে 80%।
এক্ষেত্রে হাইড্রোজেন হ্যালাইড যে অপসারণ হয়েছিল তা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করে থাকে। অর্থাৎ এটি প্রধান উৎপাদ হলেও পটাশিয়াম ক্লোরাইড এবং পানি অবশ্যই উৎপন্ন হবে, এবং এটি গৌণ উৎপাদ হলেও পটাশিয়াম এবং ক্লোরাইড এবং পানি অবশ্যই উৎপন্ন হয়ে থাকবে। শিক্ষার্থীবৃন্দ, আশা করব সাইজেপ নিয়মটি আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি। এখন আমরা যাব ওজোনোলাইসিস বিক্রিয়া, অর্থাৎ ওজোনোলাইসিস বিক্রিয়া কাকে বলে আমরা একটা বিক্রিয়ার মাধ্যমে দেখাবো। এখন শিক্ষার্থীবৃন্দ, আমরা ওজোনোলাইসিস বিক্রিয়া কাকে বলে তা শেখাচ্ছি। ওজোনোলাইসিস বিক্রিয়াটি হচ্ছে নিষ্ক্রিয় দ্রাবক, অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড এটি হচ্ছে নিষ্ক্রিয় দ্রাবক, অর্থাৎ সে বিক্রিয়ায় অংশ নিচ্ছে না, কিন্তু বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করছে বা বিক্রিয়ার সংগঠনে সে সহযোগিতা করছে। নিষ্ক্রিয় দ্রাবকের উপস্থিতিতে অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়া ঘটিয়ে একটি অস্থায়ী যৌগ ট্রাই ওজোনাইট গঠন হয়। উৎপন্ন ট্রাই ওজোনাইটকে জিঙ্ক ধাতুর উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করা হলে একাধিক অ্যালডিহাইড বা কার্বনিল যৌগ উৎপন্ন হয়। এক্ষেত্রে কিটোনও উৎপন্ন হতে পারে, অর্থাৎ কার্বনিল যৌগ বলতে অ্যালডিহাইড এবং কিটোন উভয়কে বোঝায়। কার্বনিল যৌগ উৎপন্ন হয়। এই যে দ্বিস্তর বিশিষ্ট বিক্রিয়া, সেই বিক্রিয়াটিকে বলা হয় ওজোনোলাইসিস বিক্রিয়া। আবারও বলছি, নিষ্ক্রিয় দ্রাবকের উপস্থিতিতে অসম্পৃক্ত যৌগের সাথে ওজনের বিক্রিয়া ঘটিয়ে প্রথমে ট্রাই ওজোনাইট নামক একটি অস্থায়ী যৌগ এবং পরবর্তীতে জিঙ্কের উপস্থিতিতে ওই ট্রাই ওজোনাইটের আর্দ্র বিশ্লেষণ ঘটালে যে দ্বিস্তর বিশিষ্ট বিক্রিয়া পাওয়া যায়, সেই দ্বিস্তর বিশিষ্ট বিক্রিয়াকেই বলা হয় ওজোনোলাইসিস বিক্রিয়া। ওজোনোলাইসিস বিক্রিয়ার ফলে অসম্পৃক্ত অ্যালকিন বা অ্যালকাইন হতে
একাধিক অ্যালডিহাইড কিটোন উৎপন্ন হতে পারে। এক্ষেত্রে একাধিক অ্যালডিহাইড উৎপন্ন হয়, অ্যালডিহাইড কিটোন একই সাথে উৎপন্ন হতে পারে। অ্যালডিহাইড কিটোনে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে দ্বিবন্ধনটি কোথায় অবস্থান করছে তা জানা যায়। যেমন উৎপন্ন অ্যালডিহাইডে কম সংখ্যক যে অ্যালডিহাইড আছে তাতে যতটি কার্বন থাকবে, বিক্রিয়ক অ্যালকিনের দ্বিবন্ধনটি তততম কার্বন থেকে শুরু হবে। অর্থাৎ উৎপাদে দুটি অ্যালডিহাইড উৎপন্ন হয়েছে এখানে, একটি হচ্ছে মিথানাল, অপরটি হচ্ছে ইথানাল। এই ক্ষেত্রে মিথানাল হচ্ছে কম সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, একটি কার্বন আছে। আমরা বিক্রিয়কে দেখতে পারি প্রথম 1 নম্বর কার্বনেই দ্বিবন্ধনটি শুরু হয়েছিল। অর্থাৎ নিষ্ক্রিয় দ্রাবকের উপস্থিতিতে অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়া ঘটিয়ে অ্যালকিনের দ্বিবন্ধনের অবস্থান বর্ণনা করার যে বিক্রিয়া, সেই বিক্রিয়াকে বলা হয় ওজোনোলাইসিস বিক্রিয়া। অর্থাৎ ওজোনোলাইসিস বিক্রিয়ার মাধ্যমে আমরা বিক্রিয়ক অসম্পৃক্ত যৌগের দ্বিবন্ধনটি কোথায় অবস্থান করছে তা ব্যাখ্যা করতে পারি। এই বিক্রিয়াটিকে বলা হয় ওজোনোলাইসিস বিক্রিয়া। শিক্ষার্থীবৃন্দ, এই ওজোনোলাইসিস বিক্রিয়ায় এই জিঙ্ক ধাতু ব্যবহারের করার কারণটি কি? অর্থাৎ ওজোনোলাইসিস বিক্রিয়ায় জিঙ্ক ধাতু কেন ব্যবহার করা হয়? এই জিঙ্ক ধাতু ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে, এই ক্ষেত্রে ওজোনাইট অস্থায়ী যৌগটি যখন অ্যালডিহাইডে পরিণত হয়, যদি শুধুমাত্র জিঙ্ক ব্যতীত শুধু পানির সাহায্যে আদ্র বিশ্লেষণ করা হতো, তখন শুধু অ্যালডিহাইড উৎপন্ন হওয়ার সাথে হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন হতো। এই হাইড্রোজেন পারঅক্সাইড একটি জারক পদার্থ। এটি অ্যালডিহাইড সমূহকে জারিত করে, অর্থাৎ অ্যালডিহাইডের সাথে উৎপন্ন অ্যালডিহাইডের সাথে এই হাইড্রোজেন পারঅক্সাইড বিক্রিয়ায় অংশ নিত। অর্থাৎ জিঙ্ক ব্যতীত হাইড্রোজেন পারঅক্সাইডের যদি শুধু পানির সাহায্যে আদ্র বিশ্লেষণ করা হতো, তাহলে অ্যালডিহাইডের সাথে উৎপন্ন হতো হাইড্রোজেন পারঅক্সাইড। এই উৎপন্ন হাইড্রোজেন পারঅক্সাইড এবং অ্যালডিহাইডের মধ্যে পরে একটি জারণ বিক্রিয়া সংঘটিত হতো। অ্যালডিহাইড তখন পরিণত হয়ে যেত কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিডে, CH3COOH। অর্থাৎ ইথানলটা ইথানোয়িক অ্যাসিডে পরিণত হয়ে যেত। আমরা অ্যালডিহাইড এই ক্ষেত্রে পাওয়া যেত না, আমরা পাইতাম না। কিন্তু যখন জিঙ্ক ধাতু ব্যবহার করা হয়, জিঙ্ক বিজারক, সে যে হাইড্রোজেন পারঅক্সাইড আছে তাকে সে বিজারিত করে ফেলে, অর্থাৎ তার জারণ ক্রিয়াকে নষ্ট করে ফেলে। জিঙ্কের সাথে হাইড্রোজেন পারঅক্সাইডের বিক্রিয়া ঘটে, ফলে উৎপন্ন হয় জিঙ্ক অক্সাইড, সাথে উৎপন্ন হয় পানি। অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ দেখো, এখানে জিঙ্ক অক্সাইড উৎপন্ন হয়েছে এবং অ্যালডিহাইড দুটি ঠিক আছে। অর্থাৎ ওজোনোলাইসিস বিক্রিয়ায় অ্যালডিহাইড যেন জারিত হয়ে জৈব অ্যাসিডে বা কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত না হতে পারে, সে কারণেই ওজোনোলাইসিস বিক্রিয়ায় জিঙ্ক ধাতু ব্যবহার করা হয়ে থাকে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের বিষয়বস্তুগুলো এ পর্যন্তই ছিল। আশা করি যে বিষয়গুলো আমি তোমাদের পড়িয়েছি তোমরা বুঝতে পেরেছ। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা আমাকে মেসেঞ্জারের মাধ্যমে অথবা মোবাইলের মাধ্যমে যেভাবে তোমরা স্বাচ্ছন্দ্য বোধ করো জানাতে পারো। আমি বিষয়গুলো তোমাদের সহজ করে দেওয়ার চেষ্টা করব।
এখন তোমাদের জন্য একটি ছোট্ট বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজটি হচ্ছে 2-মিথাইল বিউটিন 2 এর ওজনসা বিক্রিয়া দেখাও। আমি প্রশ্নটা বড় করে লিখে দিচ্ছি, তোমরা সবাই খাতা কলমে নিয়ে এই বাড়ির কাজটি লিখে নাও এবং উত্তর লিখে আমাকে দেখাবে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য ছোট্ট একটা বাড়ির কাজ দেওয়া হলো। এই 2-মিথাইল বিউটিন 2 যৌগটির ক্ষেত্রে ওজোনোলাইসিস বিক্রিয়াটি দেখাবে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত নিচ্ছি তোমাদের কাছ থেকে। এ পর্যন্ত যতটুকু পড়ানো হলো তোমরা চেষ্টা করবে একটু ভালো করে বাড়িতে বিষয়গুলো দেখার জন্যে। আবারও বলছি, যদি না পারো তাহলে আমাকে অবশ্যই জানাবে। তোমরা যে যেখানে আছো ভালো থেকো। সবাইকে শুভকামনা। খোদা হাফেজ।